প্রিয় দর্শক, জাগো-নিউজে আপনাদের স্বাগতম। আমরা আজকে আয়নাঘরের আরেকটি পর্ব নিয়ে আমরা কথা বলবো। এর আগে আমরা কথা বলেছিলাম গ্রামীণ টেলিকমের সেক্রেটারি ফিরোজ মাহমুদের সাথে। আজকে আমরা কথা বলবো গ্রামীণ টেলিকমের সভাপতি কামরুজ্জামানের সাথে। আমরা তার মুখে শুনবো যে আসলে সেখানে কী নির্যাতন হয়েছিল আপনাদেরকে বা কী কারণে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা তার মুখে যে শুনবো, তার মুখে শুনবো। জি, আমি কামরুজ্জামান, সভাপতি গ্রামীণ টেলিকম ইউনিয়ন। যে আমি ডক্টর ইউনুস স্যারের প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমে চাকরি করতাম এবং এক পর্যায়ে আমরা আমাদের শ্রমিকদের অধিকার নিয়ে আদালতে স্বর্ণাপন্ন হয়ে মামলা চলে আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশে। হাইকোর্ট আমাদের নির্দেশ করে যে আপনার বাইরে মানে আপনাদের যে মামলাটা আছে বাইরে সেটেলমেন্ট করে নেন। আমরা হাইকোর্টের নির্দেশে বাইরে সেটেলমেন্ট করি এবং আমরা আমাদের শ্রমিকদের পাওনা যে ন্যায্য পাওনা স্যার আমাদেরকে বুঝিয়ে দেয়, আমরা শ্রমিকদের মাঝে সে টাকা বন্টন করি। বন্টন করে আমরা যখন আমরা ন্যায্য প্রাপ্য পেয়ে গেছি তখন আমরা স্যারের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সব মামলা তুলে ফেলি। যেটা আমরা আমাদের ন্যায্য পাওনা পেয়ে গেছি সেটা মামলা রাখার কোনো যুক্তিকতা নেই, আমরা মামলা তুলে ফেলছি। এই মামলা তুলে নেওয়ার কারণে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে হঠাৎ করে শুনতে পাই যে আমার সেক্রেটারি যে আছে ফিরোজ মাহমুদ হাসান, তাকে একদিন রাতে তুলে নিয়ে যায়। তারপরের দিন আমি আমার কাত্তির বাসায় বেড়াইতে গেছি, সেখান থেকে আসতেছিলাম আমার ফ্যামিলি নিয়ে। হঠাৎ করে একদল লোক গাড়ি থামিয়ে আমাকে আমার সব ফ্যামিলির কাছ থেকে পাখির মতো করে টান দিয়ে নিয়ে এসে আমাকে হাত বেঁধে ফেললো, হাতে হাত করা পড়ানো চোখ বেঁধে ফেলে আমাকে গাড়িতে উঠে নিয়ে গেলো। কী হলো আমাকে বুঝতে পারলাম না। মনে হয় একটা মানে আমাকে ডাকাত ধরে নিয়ে গেলো না কে নিয়ে গেলো, তারা সিভিল পোশাক গেছিলো, কে নিয়ে আমি বুঝতে পারিনি। সারা রাত আমাকে গাড়িতে করে শুধু শরীয়তপুর থেকে গাড়িতে করে সারা রাত ভোর গাড়িতে ছিলাম। হঠাৎ করে একটা রুমের ভিতরে আমাকে নিয়ে আসে। সে রুম কিনা জানি না, কারণ আমার চোখ বাঁধা ছিল। হঠাৎ করে এসে যেহেতু এবং ফুলের ভিতরে ফালাইলো আমাকে এনে, ফালানোর পরে আমাকে নির্যাতন শুরু করে। আমাকে হাত পা বাঁধা, আমার শরীরে পাড়া দিয়ে, আমার মানে পায়ের পাড়া দিয়ে, আমার পুতুলের পাড়া দিয়ে আমাকে মারধর শুরু করার পর আমাকে অকথ্য ভাষায় বকাবকি করা শুরু করলো, মারতেছিল, মানে এত নির্যাতন করলো। আমি যদি মানে কী বলবো, আমার জীবনের কোনো নাই যে আমি ফিরে আসবো। আমাকে যেভাবে নিয়ে গেছে আমার ফ্যামিলিকে আমি ফিরে পাবো চিন্তা করতে পারিনি যে এমন একটা অবস্থার মধ্যে আমি ছিলাম। আজ পর্যন্ত আমি সেই আঘাতের কারণে আমি আজ পর্যন্ত সুস্থভাবে হাঁটতে পারি না, আমি চোখে কম দেখি। এত নির্যাতন, এটা যে আয়নাঘর সেটা আমি এখন বুঝতে পারি যে এটা আয়নাঘর। এত মানুষ নিখোঁজ হইতো, তারা কোথায় থাকতো বুঝতে পারতাম না। আমরা হয়তো ভাবতাম যে এটা কি মনে হয় যে না এটা মিথ্যে কথা, হয়তো মানুষের বানানো, কিন্তু এখন দেখি যে না। আসলে যখন আমার নিজের উপর দিয়ে জিনিসটা গেল যে কত যে বিভীষিকাময় দিন পার করেছি আমি, 6টা দিন, ঠিক ঈদের 10 দিন আগে জুলাই মাসের 1 তারিখে আমাকে নিয়ে যায়, যেখানে আমার পরিবার নিয়ে আমি সামনে ঈদ কীভাবে করবো, কোরবানি ঈদ। আমার সন্তান আমাকে বলতেছিল বাবা এবার কত কোরবানি দেবো। সেই মুহূর্তে আমাকে এভাবে এসে নিজে তো আমার ফ্যামিলি থেকে আমার কোথায় নিয়ে গেলো। আমি জানতাম না যে আমি একটা ফিরে আসবো। আমার উপর যে নির্যাতন চলে গেছে এটা আসলে না বলে কাউকে বোঝাতে পারবো না। আমি এখন রাতের মধ্যে ঘুম থেকে জেগে উঠে লাভ দিয়ে যে আমার উপরে কী অত্যাচার চলতেছে। এই অত্যাচার যেন পৃথিবী তার কারো মানুষ চোখে না হয়, আর যেন কেউ আয়না ঘুরে না আসে। আমার দোষ কী ছিল? আমি শ্রমিককে নিয়ে কাজ করেছি, শ্রমিকের অধিকার দিয়েছি, এটা কি আমার অপরাধ? ইউনুস স্যার আমাদের সম্মানিত ব্যক্তি, সে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। তার বিরুদ্ধে তার সাথে আমাদের প্রাপ্য ছিল, সে আমার প্রাপ্য দিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে মামলা তুলে নিয়েছে। এখানে অপরাধ কী আমার? কেন আমার উপরে এত নির্যাতন? কেন আমাকে নেওয়া হলে অন্ধকার ঘরে এমন একটি ঘর যেখানে কোনো একটা মানুষ মনে হয় ইলিশ মাছ যেভাবে ফালিতে রাখা হয় ওইভাবে থাকার কোনো জায়গা নেই, এমন জায়গা রাখা হয়েছে যেখানে দিনের সূর্যের আলো আমি কখনো দেখতে পাইনি, বাইরে একটা শব্দ শুনতে পাইনি। নামাজের সময় আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু আজান দিলে বলেন যে নামাজের সময় নামাজ পড়বো। আমাকে তারা নামাজের সময়টা পর্যন্ত বলেন নাই, তারা আমার সাথে এমন ব্যবহার করেছে। হ্যাঁ, তাদের যে অত্যাচার, এই অত্যাচার আসলে যারা আমাকে অত্যাচার করেছে, এক পরে মেয়ের সঙ্গে যখন মারে আমাকে, আমার চোখ থেকে আমার কাপড় খুলে যায়। আমি সবাইকে দেখছি যে কারা আমাকে মারছে, কিন্তু তারা এক সময় এমন হয়েছে যে তারা আমার সাথে খাওয়া দাওয়া করছে, আমাকে আমার মামলায় সহযোগিতা করছে। সেই লোকগুলো আমাকে ধরে নিয়ে এত অত্যাচার করছে, এত কিছু করছে, কি জন্য সেটা আমি ইউনুস স্যারের মামলা তুলে পেয়েছি। ইউনুস স্যারের অবদান কোথায়? যেখানে বাংলাদেশ সরকারের উচিত ছিল যে ইউনুস স্যার আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝাই দিচ্ছে, সেটাকে হাইলাইটস করা আছে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো যাতে তার দেখা থেকে সবাইকে গরিবের ন্যায্য অধিকার, শ্রমিকের ন্যায্য অধিকার দিয়ে দেয়। সেটা না করে কী করলো? ইউনুস স্যার সহ আমাদেরকে যে মামলা দিল, আমাদেরকে তুলে নিয়ে গেলো, আমাদেরকে নির্যাতন করলো, বিশ্বের কাছে একজন নোবেল বিজয়ীকে ছোটো করলো। কী অপরাধ আমাদের কী অপরাধ? স্যার কী অপরাধ? কেন আমরা আমাদেরকে এরকম করা হইলো? দীর্ঘ 6টা দিন যখন আমি এখানে ছিলাম, হঠাৎ করে একদিন আমাদেরকে কী করে, আমার সেক্রেটারিকে আমাকে এক রুমে নিয়ে যায়, তখন আমি জানি না, আমাকে রুম থেকে নিয়ে আসলো, নিয়ে এসে বলে আমাকে বলতেছে যে আপনি কোথায় আছে জানেন, আপনার সামনে কে আছে? আমি তো কিছুই জানি না। তখন হঠাৎ করে আবার বলতেছে ফিরোজ তুমি কি জানো তোমার সামনে কে আছে? বললেন না জি না স্যার জানি না। তো তারা বলতেছে তো আপনার সামনে আপনার সভাপতি কামরুজ্জামান আছে। ঠিক তখন আমি বুঝতে পারি আমার সেক্রেটারি যখন আমার একটা খোঁজ খবর নেয় যে আপনার শরীরে কী অবস্থা,
এই কথা বলার সাথে সাথে তারা আমাকে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেয়। এমন একটা যন্ত্রণাদায়ক একদিন পার করছি আমরা। সেই দিনের কথা, সেই রাতের কথা যদি বলি, আমরা এখন রাতে ঘুমাতে পারি না। একদিন আমার সেক্রেটারি ফিরোজ আহমদ হাসান আমাকে একটা রুমের ভিতরে নিয়ে আসে। রুমের ভিতরে নিয়ে এসে অমানসিক নির্যাতন করে আমাদেরকে জবানবন্দি দিতে বাধ্য করে, সিস্টেম দিতে বাধ্য করে যে আমরা নড়চড় হয় তাহলে আবার এসে নির্যাতন হবে। আর আমাদেরকে শিখিয়ে দেয়, আমাদের বলতে হবে যে বাংলাদেশ হবে শ্রীলঙ্কা, প্রধানমন্ত্রী হবে ডক্টর মোদী ইউনূস, রাষ্ট্রপতি হবে কামাল হোসেন। এই কথা যদি আমরা না বলি তাহলে আমাদেরকে আবার নির্যাতন শুরু হবে। তাদের নির্যাতনের মুখে পড়ে আমরা বলতে বাধ্য হই, তারা যেটা শেখানো দিয়েছে শেখানো কথা বাইরে আমাদের বলার কোনো সুযোগ ছিল না। আমরা ইউনূস স্যারের ভিতরে যত কথা বলেছি, যাই কিছু বলেছি, এটা আমাদের তাদের শেখানো কথা, আমরা বলতে বাধ্য হয়েছি। যেটা আমরা না বলতাম তাহলে তারা বলেছে আমাদের পরিবারকে বেঁচে থাকবে না, আমাদের পরিবারের মুখে দিকে থাকে যে আমরা তো নাই, আমরা চিন্তা করছি আমরা তো নাই, আমরা তো শেষ, আমরা তো বেঁচে গেলে সেটা চিন্তা করি নেই যে আমরা তো চলেই গেছি, আমার সন্তান আমার ফ্যামিলি যেন বেঁচে থাকে, তাদের কথা চিন্তা করে আমরা তাদের কথাগুলো বলতে বাধ্য হয়েছি। তারপরে 6 দিন পরে আমাদেরকে হঠাৎ করে একদিন বলে আপনারা রেডি হন। আমরা পোশাক খুলে আমাদের যে পোশাক ছিল সেই পোশাক পরে আমাদেরকে নিয়ে গেলো, একটা গাড়িতে করে নিয়ে গেলো। সে রাত প্রায় 1-1.5 ঘন্টা আমাদের ঘুরে হঠাৎ করে নিয়ে গেলো একটা বিল্ডিংয়ের ভিতরে। আমরা 2তলা না 3তলা আমাদের সিঁড়ি বেয়ে আমাদের উঠলাম, আমাদের চোখ বাঁধা। হঠাৎ করে আমাদের চোখ খুলে দিয়ে আমাদের যে ফাঁসির মঞ্চে যে কালো টুপিটা পরানো হয় সেই টুপিটা পরিয়ে দিল। তখন আমরা ভাবলাম আমাদের মনে হয় ক্রসফায়ার হয়ে যায়, আমাদের মেরে ফেলবে। আমি আমার সেক্রেটারি দুজন হাত ধরে আমরা দোয়া নিউজ পড়া শুরু করলাম, আমরা তওবা পড়া শুরু করলাম যে আল্লাহ আমাদের ক্ষমা করে দেওয়া, আল্লাহ হয়তো আর বাঁচবো না। এরপরে কিছুক্ষণ পরে দেখি আমাদেরকে একটা রুমের ভিতরে নিয়ে গেল আমাদের মুখটা খুলে দিল, দেখে আমাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে গেল হারুন সাহেবের আন্ডারে। তার কাছে আমাদের দিয়ে দিল। সেখান থেকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, আমাদের লেখা হলো এই চেঞ্জ হয় সেই চেঞ্জ করে আমাদের সেই জবানবন্দি আসলাম, আমাকে জবানবন্দি দিতে বাধ্য করলো। আমাদের যে ঈদ ছিল সেই ঈদটা কাটে আমাদের ডিবি কার্যালয়ে, যেখানে আমাদের সন্তানরা রাস্তাঘাটে আমাদেরকে খুঁজে বেড়ায়, আমাদেরকে পায় না, আর আমরা সেখানে ডিবি কার্যালয়ে ঈদ পালন করি। আপনি বলছেন যে আপনি সেখানে 6 দিন আপনাকে আটক করে অমানবিক নির্যাতন করা হয়েছিল। আপনি কি দিন কখন যায় রাত কখন যায় সেটি অনুধাবন করতে পারছেন কিনা? আমাদের রুমটা ছিল 3 ফিট পাশে 6 ফিট লম্বা। এখানে একটা মানুষ কীভাবে থাকে, একটা লাইট মাথার উপরে টিম করে জ্বলতো। সেই লাইটটা আমরা কখন দিন হয়েছে কখন রাত হয়েছে কখনো বুঝতে পারি নাই। কিন্তু যদি খাবার দিত, যখন খাবার দিত তখন মনে হইতো তারপর একটা সময় ভুলে গেছিলাম এটা সকালের খাবার নাকি দুপুরের খাবার। কারণ আমার ডায়াবেটিস ছিল, আমি অসুস্থ ছিলাম, আমি ডায়াবেটিসের কারণে আমি খাবার খেতে পারতাম না। তাদেরকে আমি বলছি আমার ডায়াবেটিস, তার কোনো ইয়ে করে নাই। আমাকে সকালে রুটি দিত, রাতেও রুটি দিত। একটা রুটি দিত কী দিত, মানে যে খাবার কখন খাইনি, মানুষ খেয়ে বাঁচতে পারে না, আমি বাঁচার জন্য খেতে বাধ্য হয়েছে খেতে আমরা। কখন যে রাত কখন যে সকাল কখন যে দুপুর সেটা ভুলে গেছিলাম। কারণ রাতের রুটি দিল না দুপুর সকালের রুটি দিল না বুঝতে পারিনি এটা যে দিন না রাত বলার কোনো সুযোগ ছিল, কোনো সাউন্ড ছিল না, কিছু ছিল না। এটা যে আয়না ঘর, এটা যে বিভীষিকাময় একটা জায়গা, কেউ যদি না যায় সেখানে বুঝতে পারবে না। আসলে এখন যারা আমাদেরকে এখানে নিচ্ছে প্রত্যেকের এখানে নিয়ে রাখা উচিত, বোঝানো উচিত যে আসলে এটা কী, একটা মানুষ হিসেবে মানুষের প্রতি কীভাবে এই আচরণগুলো করে, তাদেরকে শিক্ষা দেওয়া দরকার। আপনি বলছেন যে 6 দিন সেখানে ছিলেন, আপনি ডায়াবেটিক্সের রোগী, আপনাকে ট্রিটমেন্ট করা হতো বা চিকিৎসা করা হতো কিনা? হ্যাঁ, একজন ডাক্তার মাঝে মধ্যে আসতো, এসে দেখে ওষুধ দিয়ে দেয়। কিন্তু দেখা যেত যে আমি যে খাবারগুলো খাই না, কিছু খাবার সবাই তো সব কিছু খায় না, তখন আমাকে মারধর করতে খাওয়ার জন্য খাইতে হবে। আমি এমন একটা জিনিস খাবার পানিতে ঢেলে দিচ্ছি, আমাকে সেই পানি থেকে খাবার উঠাবে আমার খাবারটা খাওয়াইছে, মানে এত অত্যাচার করতো তারা আমাদেরকে। আপনি ঘুমাতেন কখন সেখানে? আমি তো রাত দিন বুঝতাম না, ঘুম তো চোখে আসতো না। মানে যখন হয়তো হঠাৎ করে কোনো চোখ লেগে আসছে, ঘুম চলে আসছে, কিন্তু কখন যে দিনে ঘুমাইছি না রাতে ঘুমাইছি, দিন না রাত বুঝতে পারি। কারণ কোনো একটা শব্দ ছিল না, শুধু একটা লাইটের আলো ছিল, দিনের আলো ছিল না, কিছু ছিল না। যে এরপরে কী হলো, যে এরপরে আপনাদেরকে 160 করতে হলো বা সেখানে এর প্রেক্ষিতে আপনারা যেটা বলছেন যে আরেকটা মামলা দায়ের করা হয়েছে, সেটা মামলা ঢাকার বিশেষ জজ আদালতে গেছে। এই মামলার প্রধান আসামি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রেক্ষিতে কি আপনাদের জবানবন্দির প্রেক্ষিতে কি দুদক তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছে কিনা? আমাদের তো দুদক কোনো ইয়ে নেয়নি, সাক্ষাৎকারে নেই। আমরা পেপারে দেখলাম যে আমাদের সাথে দেখা করবে, আমাদের সাথে দেখা করেনি, আমাদের সাথে আলোচনা করে না করে একটা মামলা দিয়ে দিচ্ছে, যেখানে স্যার আমাদের পাওনা দিয়ে দিছে। আমাদের সেটেলমেন্ট হয়েছে আমাদের কোম্পানির একজন প্লাস আমাদের সিগনেচার টাকা গেছে, আমরা টাকা কন্ট্রোল করছি। কারণ স্যারের তো কিছু নেই, স্যারকে কেন আসামি করা হইলো, স্যারকে কেন হলো, এটা আমাদের বোধগম্য নয়। বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন এমন কোনো ইউনিয়ন নাই যারা অর্থ লোভে পড়ে মালিকদের সাথে সেটেল না করে। একমাত্র আমরা একটা প্রতিষ্ঠান যাতে 437 কোটি টাকা আমাদের স্যারের কাছ থেকে নিয়ে এসে আমরা শ্রমিকদের মধ্যে বন্টন করে দিয়েছি, যেখানে আমরা কোনো অর্থ আত্মসাৎ করিনি। এমনকি আমাদের কোনো এমপ্লয়ি তো দুদকের কাছে দাবি করে নাই যে আমার টাকা করছে। তারা কিসের ভিত্তিতে আমাদের নিয়ে গেল? একজন ট্রেড ইউনিয়নের নেতার বিরুদ্ধে কি কোনো দুদকের মামলা করার এখতিয়ার আছে? তবে শ্রম অধিদপ্তর, কিন্তু সেখানে কিভাবে মামলা হলো আমি জানি না। আপনারা এই মামলায় কতদিন জেলে ছিলেন? এই মামলায় দীর্ঘ 9 মাস আমরা জেল কেটেছি। একজন মৃত্যুদণ্ড মানে খুনির আসামি যদি 2 মাস 3 মাসে জামিন পায়, আমরা দীর্ঘ 9 মাস, মাত্র 420 একটা জালিয়াতি মামলা আমাদের দীর্ঘ 9 মাস জেল কাটতে হয়েছে। যখনই আমাদের আইনজীবী করে দাঁড়াইছে, যখন দেখছি ইউনূস স্যারের মামলা, তখন আমাদের জামিন বাদ দিয়ে দিছে।
আমাদের জামিন হয় নাই। একটা 420 মামলায় 9 মাস জেল খাটছে, এমন কোনো নজির মনে হয় বাংলাদেশে নেই, এমন কোনো নজির বাংলাদেশে নেই। শুধু একটাই কারণ স্যার, 164 অর্থাৎ স্বীকারোক্তির কোনো জবানবন্দি দিয়ে নেওয়া হয়েছিল জোর করে। সেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাম বাধ্যতামূলক বা জোরপূর্বক আপনাকে বলানো হয়েছে। সেখানে কি আপনারা কি বলেছেন, আর অন্য কারো কথা বলেছেন কিনা? আমাদেরকে বলা হয়েছে যে ডক্টর ইউনূসের নাম বলতে হবে, তার বোর্ড মেম্বারদের কথা বলতে হবে, গ্রামীণ টেলিকমের এমডির কথা বলতে হবে, আমাদের আইনজীবীর কথা বলতে হবে। তাদের কথা যদি না বলি তাহলে আমাদেরকে আবার নিয়ে তারা রিমান্ডে নেবে, আবার নিয়ে তারা আমাদের অত্যাচার করবে, আমার ফ্যামিলিকে ধরে নিয়ে আসবে, আমাদের ফ্যামিলির উপরে নির্যাতন করবে। বাধ্য হয়ে আমাদের কিছু করার ছিল না, আমাদেরকে যা বলে দিচ্ছে আমাকে আমাদের লিখে দিচ্ছে। আমাদের শুধু যে আমরা বলবো তাই না, আমাদের লিখে দিচ্ছে, মুখস্থ করাইছে। আমাদের এটাই বলতে হবে, এর বাইরে কিছু বলতে পারবো না। ডিবি হেফাজতে কি আপনাকে নির্যাতন করা হয়েছে? না, ডিবি হেফাজতে আমাদের কোনো নির্যাতন করা হয়নি। আমাদের যা কিছু করা হয়েছে ওখানেই করা, আয়নাগরেই করা হয়েছে। যত অত্যাচার যত কিছু আমাদের আয়নাগরেই করা হয়েছে, এবং সেটা যে আয়নাগর এখন আমি বুঝতে পারি সেটা আয়নাগর। আগে তো বুঝি না যেটা আয়নাগর। আমাদের হচ্ছে একটা মৃত্যু গোপন হয়েছিল, যে দিনের আলো নাই, কোনো সাউন্ড নাই, একটা মৃত্যু ঘরের মধ্যে, যেমন একটা কবরের ভিতরে আছে। আয়নাঘর এটা কীভাবে নিশ্চিত হলেন যে সেটা আয়নাঘর? এখন যে ছবি দেখতেছি, যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো দেখতেছি, আমাদের সেনাবাহিনী যে তথ্যগুলো দিতেছে, এখন বুঝতেছি যে সেটা আমি আয়না করেছিলাম। তখন তারা বুঝে নেই যেটা আয়নাঘর। আপনি বলছেন যে সেখানে আপনার 3 বেলায় খাওয়া দিত, খাবারের মানগুলো কেমন ছিল? আসলে খাবারের মান বলতে গেলে কি, আমরা বেঁচে থাকার জন্য খাইছি। এটা আসলে খাবার বলেন, যে খাবারগুলো দিচ্ছে এটা খাবার বলেন। আমরা বেঁচে থাকার তাগিদে বাঁচতে হবে, সেই জন্য খাওয়া। চিন্তাই করি যে আমি বেঁচে বেরোবো। আমি তো ভাবছি আমার এখানেই শেষ। আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ, তুমি আমার এই নরক থেকে তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। তখন পরিবারের কথা চিন্তা করতে পারি, তখন চিন্তা করছি আমার জীবনের কথা, যে আমি একটু যেন বেঁচে ফিরি। এই যে পরিবার যে আমার আছে সেটা তো আমি ভুলে গেছি, আমি বাঁচবো কিনা সেটা তো আমার ওখানে ইয়ে ছিল না। যেটা আমি জানালাম আমাকে একটু রক্ষা করো। ওখানে যে লোকটা পরিষ্কার করে, রুম পরিষ্কার করে, সেও যায় লাথি মারে। মাঝে মধ্যে একটা রুমে নিয়ে যেত, রুমে নিয়ে আমাদেরকে মারধর করে, মানে তাদের, আমরা যেন তাদের কথার বাইরে না যাই। তাদের শুরু একটাই কথাই ছিল, আমাদের বলতে হবে বাংলাদেশ হবে শ্রীলঙ্কা, ডক্টর ইউনূস সাহেব প্রধানমন্ত্রী, কামাল হোসেন হবে রাষ্ট্রপতি। এটাই আমাদের বলতে হবে, এর বাইরে আমরা কিছু বলতে পারবো না, এটা বলতেই হবে। আমি তখন বলেছিলাম যে স্যার তো আমাদের ঘটনা ঘটে নেই, আমরা কেন এটা বলবো? এটা বলার কারণে আমার প্রচুর অত্যাচার করছে, আমাকে পা থেকে মাথা পর্যন্ত আমি হাঁটতে পারিনি। আমাকে আপনার গায়ে কি কোনো অত্যাচারে বা আঘাতের চিহ্ন ছিল? না, এখন এই মুহূর্তে ছিল না, ওই সময় ছিল। কারণ প্রায় 2 বছর হয়ে গেছে, আঘাতের ছিল না। কিন্তু এখন আমি চোখে কম দেখি। আমি যদি এখনো বসে আমি উঠতে গেলে আমার হাঁটতে এখন ব্যথা করে, আমি ঠিক মতো এখন হাঁটতে পারি না। বেশিক্ষণ হাঁটলে আমার হাঁটতে ব্যথা করে। আপনাদেরকে বলতে বলেছে ডাক্তার ইউনূস হবেন প্রধানমন্ত্রী, ডাক্তার কামাল হবেন রাষ্ট্রপতি, এটি বলার জন্য বারবার আপনাদের নির্যাতন করতে অত্যাচার, এটা কেন বলার জন্য আপনাকে? আসলে আমি যেটা বুঝতে পারছি যে তারা চাইছে যে এই কথাটা বলে যে ডক্টর ইউনূস সাহেব স্যার হবে প্রধানমন্ত্রী, ডক্টর কামাল হোসেন হবে রাষ্ট্রপতি, এটা বলে তাদেরকে একটা হুকুমের আসামি করে মামলা করার জন্য, যে দেশে অরাজকতা সৃষ্টি করতেছে তারা। এরকম একটা আমাদের 164 নিয়ে যে একটা ডকুমেন্ট তাদের বিরুদ্ধে একটা মামলা করে দেবে, তারা দেশে অরাজকতা সৃষ্টি করতেছে, তারা দেশদ্রোহী। এরকম একটা মামলা করার জন্য, তাদের বিরুদ্ধে একটা ইয়ে করার জন্য হয়তো তারা এটা বলতে বাধ্য করছে না। চোখ বাঁধাটা কি টাইট ছিল না লুজ ছিল? না, তাদের মতো করে আমরা যেন বাইরে কিছু দেখতে না পারি, কোথায় আছে দেখতে না পারি, এমনভাবে বাধা হতো যে মানে আমরা কোনো কিছু দেখতে না পারি। আর রুমের পরিবেশটা কেমন ছিল আপনার কাছে, যদি আমরা এই বিষয়টা? রুমের পরিবেশ বলতে সেখানে তো আপনার চোখ খোলাই ছিল রুমের মধ্যে। জি জি, ওই যে আমাদের দেশে গরুর খামারে দেখবেন গরুকে শোয়ানো যে একটা চট, ঠিক আমাদের বিছানায় একটা চট ছিল, আর একটা চট ভাস করে আমাদের মাথার উপরে দেওয়া, মানে মাথা নিচে দেওয়ার জন্য ছিল। এটা ছিল রুমের পরিবেশ। আপনার কাছে ঠান্ডা বা গরম লাগলে ঠান্ডার জন্য কি অন্য আলাদা কম্বল অথবা কোনো কিছু দেওয়া হতো কিনা? না, আলাদা কম্বল বা কিছু দেওয়া থাকতো না, কিন্তু মাথার উপর আমার শীত বা গরম কিছু ছিল না। একটা লাইট, একটা ফ্যান, অল টাইম চল, এটা গড় গড় শব্দ, তো ওটা শব্দে আরও কিছু এমনি কোনো সাউন্ড নাই, তো ওটা শব্দে শুনতে পেতাম। আয়নাঘরে ছিলেন 6 দিন এবং দীর্ঘ 9 মাস পর আপনি জামিনে মুক্ত হয়েছেন, আপনার পরিবারের কাছে গেছেন। আপনার পরিবারের কাছে যখন গেলেন আপনার তখন অনুভূতিটা কি? আমি আমাকে যখন ধরে নিয়ে যায়, দেখেন বাংলাদেশের আইন কানুনগুলো কেমন ছিল এটা বলে বোঝানো যাবে না। আমাকে যখন ধরে নিয়ে যায় তখন আমার পরিবার গেছে জিডি করার জন্য, আমার পরিবার থেকে জিডি নেয় না। এটা কোন থানায় গেছিলো? এটা শহীদপুর ভেদারগঞ্জ থানা, জিডি নেয় না। তখন আমার এলাকার মানুষের সব গিয়ে জড়ো হয়েছে, তখন তারা জিডি নিতে বাধ্য হয়েছে। এর আগে তারা জিডি নেয় নাই। জিডিতে উল্লেখ করেছে আমি নিখোঁজ, আমি কেউ নিয়ে গেছে নিখোঁজ, এটা উল্লেখ করা ছিল আর কি। সেই জিডি কপি এখন আমার পরিবারের হাতে আছে এখন নিখোঁজ। এরপরে যখন আমাদের খুঁজে পায় না, আমাদেরকে এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায়, ডিবি কার্যালয় হতে শুরু করে প্রত্যেকটা থানা আমাদের খোঁজা হয়েছে, কোথাও আমাদের কোনো সন্ধান পায় নাই। সন্ধান না পেয়ে তারা হাইকোর্টের সামনে একটা আমাদের ফ্যামিলি থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন করার কারণে আমাদেরকে আরও নির্যাতন বাড়ায় দেয়। কেন তারা সরকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলো, সরকারের বিরুদ্ধে কথা বলে, এটা তো তাদের উপর নির্যাতন বাড়ায় দেয়, মানে আমাদের উপর নির্যাতন বাড়ায় দেয়। এবং আমাদেরকে বলে এই কারণে আমার ফ্যামিলি তারা অত্যাচার করে, তারা ফ্যামিলি তুলে নিয়ে আসে, কারাগারে দেওয়া হলো। সেই কারাগারে আমার পরিবার দেখা করতে গেছে, সেটা হলো 15 দিনে একদিন দেখা করতে। তাও সময় ছিল 1 ঘন্টা। 1 ঘন্টা আগে স্লিপ করার পর আমাদেরকে স্লিপ যেতে জেলখানার ভিতরে।
জেলখানাতে যাওয়ার পরে আমরা এসে খুঁজতে খুঁজতে আমাদের আধা ঘন্টা চলে যেত, হয়তো 10 মিনিট কথা বলতে পারতাম, দেখা করতে পারতাম। তাও এক হাত ডিফারেন্স জালি ছোটো ছোটো ছিপি দিয়ে দেখা যেত। যখন আমি আমার পরে মুক্তি পাই, আমি আমার পরিবারের ফিরে পাই, তখন মনে হয় যে আমার পৃথিবীর সকল সুখ কিছু আমার কাছে চলে গেছে। আমার তখন 2 বছর একটা ছেলে ছিল। আমার ছেলেটা যখন আমার দিকে ধরো আমি বাবা রাখতে বসছে, মনে হয় যেন আমি নতুন জীবন ফিরে পেলাম। মানে এটা যে অনুভূতি, পরিবার ছাড়া থাকার, পরিবারের সাথে থাকার যে কি একটা জিনিস, তাই তখন বুঝতে পারছি যে পরিবার আসলে কি জিনিস। কারাগারে তো আপনি শুয়ে দেখতে পারলেন না, আপনার পরিবার আপনার দিকে শুয়ে চেষ্টা করছেন, তাদের শুয়ে দেখতে পারেন না। যখন ফার্স্ট তাদের দেখলেন বা সরাসরি মুক্ত বাতাসে দেখলেন, তখন আপনার যখন আমি আমার পরিবার তার সন্তান দেখতে পেরেছি, তখন আমার মনে হচ্ছে যে আমি জীবনের সকল সুখ পেয়ে গেছি। আমার পৃথিবীতে কিছু দরকার নাই, আমার কোনো টাকা পয়সা কিছু দরকার নেই। আমি আমার ফ্যামিলি ফিরে পেয়েছি, আমার সন্তান ফিরে, সেটা আমাকে বড় কিছু। এর সাথে বড় কিছু ছিল না। যে নির্যাতন যে জায়গা থেকে ফিরে আসছে, এটা আসলে বলার ভাষা না। যে জায়গা থেকে যে অত্যাচার, আয়না ঘর যে আসলে কি যে আয়না ঘর, আয়নাতে প্রতিশ্রুতি দেয়, আয়না মানুষের প্রতিশ্রুতি দেখায়, কিন্তু আসলে প্রতিশ্রুতি নেই, এটা মৃত্যু যন্ত্রণা। আয়নাঘর মানে মৃত্যু ঘর। কবরের চাইতে খারাপ অবস্থা। কবরও মনে হয় সাদা হয় না, যত অত্যাচার আমাদের উপর হয় এই আয়নাঘর। রুটিন ওয়াইজ কি আপনাকে মারা হতো, নির্যাতন করা হতো? এটা আমাকে যখন ওই যে একজন অফিসার ছিল, উনি যখন আসতো, উনি এসে ডেকে নিয়ে মারতো। উনি এসে ডেকে নিয়ে মারতো, আর শুধু বলতে এটা বলতে হবে, এটা বলতে হবে, বাইরে বলা যাবে। কারণ ওনার যদি আপনাকে কখনো প্রত্যুত্তর করছেন কিনা বা প্রশ্ন করতেছেন কেন বলতে হবে, এটা কি আপনি কখনো বলছেন কিনা? আমি শুধু একবারে বলেছিলাম, যখন বলছে যে ডক্টর ইউনূস আমাদেরকে বলছে যে আমাদের ভয় দেখাইছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস আর ছোটো আমার, তখন আমি প্রতিবাদ করেছিলাম যে সাইড আমাদের বলেন এটা আমি কেন বলবো। তখন আমাকে মারা ছিল, তখন আমাকে এত মারছে যে আমি মানুষ কুকুরকে মনে মারা মারছে। আমার যে বুকের মধ্যে বুকের হার সরকার ক্ষেত্রে আমাকে ঘুরে ফেলেছে, এতটা আমি বেশি। কোনো শত্রু অথবা কোনো অত্যাচারী কারোর জন্য এই আয়নাঘরটা প্রয়োজন আছে কিনা আপনার মতে? যেহেতু আপনি 6 দিন ছিলেন সেখানে, আপনার একটা দীর্ঘ অভিজ্ঞতা নির্যাতন করা হয়েছিল, আপনি এই বিষয়ে কী করতেন? আসলে আয়নাঘর এমন একটা জায়গা, পৃথিবীতে যেন কাউকে জায়গা না, বাংলাদেশের ভিতরে যেন আয়নাঘর নামে কিছু না। এই আয়নাঘরটা একটা অর্থ আছে। আয়নাঘরটা আসলে ধর না, এটা আমি একটু আগে বলেছি যে মৃত্যু যন্ত্রণা মনে এত না এই ঘটনার মধ্যে কোনো সত্য পৃথিবীতে কারোর কোনো মানুষকে যেন আয়না করে নেওয়া না হয়। আর কি আমি নিতে বলি, যারা আমাদেরকে আয়না করে নিচ্ছে তাদেরকে একবার গিয়ে দেখানো উচিত যে আয়না করে কী করে অত্যাচার। তারা যে আমাদেরকে মানুষ অমানুষের মধ্যে অত্যাচার করছে, থাকছে তাদেরকে একবার নেওয়া উচিত। দেখেন আপনার কি মানসিক অত্যাচার করছে, তাদের জন্য একবার আয়না করতে হবে। 9 মাস পর আপনি যেটা বলেন আপনি জানেন পারেন, এরপর আপনাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল 2 থেকে। সে মামলা প্রধান আসামি ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ। এই মামলাটি চার্জশিট হয়েছে 14 জন। কিন্তু মামলাটি আদালত অভিযোগ গঠন করেছেন, বিশেষজ্ঞ আদেশ দিয়েছেন অর্থ আত্মসাতের অভিযোগে 26 কোটি টাকার একটা অভিযোগের মামলা। এই মামলাটির কী অবস্থা, বা আপনার যেহেতু 160 করে প্রফেসর ইউনূস কথা বলেছেন, তিনি এই বিষয়ে আপনাদের সাথে কোনো কথা বলেছেন কিনা? স্যার আমাদের সাথে কখনই এই বিষয়ে কোনো কথা বলেন। আমাদের কথা হচ্ছে আমাদের কোম্পানি এমডি আসামি স্যারের সাথে, নাজমুল স্যারের সাথে আমাদের মামলা নিয়ে সকল কথা, আমার দাবি দেওয়া না স্যারের সাথে, ইউনূস স্যারের সাথে আমাদের কোনো কথা। সে আসলে তার সাথে শুধু ভোট মিটিং যখন হয়েছে তখন মনে হয়েছিল, যে ছিল কিন্তু আমি যাইনি, কারণ তখন ছিল আপনার করোনাকালীন সব ছিল অনলাইনে, সে বাইরে ছিল মনে হয়, সমস্যা খেয়াল নেই, বাইরে ছিল সে কখনো আমাদের সাথে বিষয় করে। আপনি তো ডাক্তার ইউনূস সাহেবের সাথে আপনি কাঠগড়াও গেছেন, সেখানে গিয়েও একসাথে দাঁড়িয়েছিলেন। আপনাদের জন্য আমি যেটা খুঁজে দেখছি, আপনাদের জন্য উনি 2 বার স্বেচ্ছায় কাঠগড়ে প্রবেশ করেছেন। কাঠগড়ে ওনাকে বসতে বলতাম, আমি যেটা বলে দিচ্ছি, ওনাকে বসতে বলতেন এবং বাকিদেরকে বলতে হচ্ছে কাঠগড়ে আপনারা কাঠগড়ে যান, ডকে যান, বলে যে আপনারা ডকে যান, ডকে গিয়ে আপনারা দাঁড়ান। তখন ইউনূস সাহেব বলতেন যে তাই আমিও যাচ্ছি, যেহেতু ওনারা যাবে আইনসভার জন্য শোনা, ওই বিষয়ে